হংকংয়ের ওয়াংফু কোর্টে একটা ছোট্ট স্ফুলিঙ্গ, সেখান থেকে এমন এক ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ল যা পুরো শহরকে বুকওয়ালি স্তব্ধ করে দিয়েছিল। চলুন আজ আমরা দেখব কিভাবে একটা সাধারণ আগুন হংকংয়ের কয়েক দশকের সবচেয়ে বড় ট্র্যাজেডিতে পরিণত হল। এই ঘটনাটা হংকংয়ের জন্য একটা মর্মান্তিক রেকর্ড তৈরি করে। ভাবুন একবার, গত ৬৩ বছরের মধ্যে এটাই ছিল শহরের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। একটা পুরো প্রজন্মের মধ্যে এমন ঘটনা আর ঘটেনি। আর এই বিধ্বংসী আগুনে শেষ পর্যন্ত প্রাণ হারান ৫৫ জন। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, তাই না? এর মানে হলো ৫৫টা পরিবার, একটা গোটা কমিউনিটির জন্য এক অপূরণীয় ক্ষতি। কিন্তু প্রশ্নটা হলো, আগুনটা এত দ্রুত, এত ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ল কিভাবে? মানে মাত্র কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চলুন আমরা সেই বিপর্যয়ের টাইমলাইনটা একবার দেখে নিই। সময়টা খেয়াল করুন। দুপুর 2:51 প্রথম এমার্জেন্সি কলটা আসে। মাত্র 11 মিনিটের মাথায় 3:02 অ্যালার্ম লেভেল 3তে তুলে দেওয়া হয়, মানে পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে। আর তার ঠিক 32 মিনিট পর 3:34 অ্যালার্ম পৌঁছে যায় লেভেল 4-এ। 1 ঘন্টারও কম সময় সবকিছু হাতের বাইরে। কিন্তু কেন আগুন এত দ্রুত ছড়ানোর কারণটা কি ছিল? তদন্তে একটা মূল কারণ বেরিয়ে আসে, আর সেটা হলো ভবনের বাইরের একটা কাঠামোই আগুনের জন্য প্রধান জ্বালানি হিসেবে কাজ করেছিল। আর সেই কারণটা ছিল বাঁশের ভাড়া। হ্যাঁ, বাঁশের ভাড়া। ভবনটার বাইরে যে সংস্কারের কাজ চলছিল তার জন্যই ভাড়া লাগানো ছিল। ফায়ার সার্ভিসের মতে এটাই আগুনের জন্য একটা কন্ডাক্টর বা পরিবাহক হিসেবে কাজ করেছে। দেখুন, হংকংয়ে খরচ আর সুবিধার জন্য বাঁশের ভাড়া ব্যবহার করাটা খুব সাধারণ ব্যাপার, কিন্তু এর একটা মারাত্মক ঝুঁকিও আছে। এটা ভীষণ দাহ্য, আর এক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। আগুনটা যেন মই বেয়ে তরতর করে ওপরে উঠে গেছে। তাহলে ব্যাপারটা দাঁড়ালো, এখানে বেশ কয়েকটা ফ্যাক্টর একসাথে মিলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে। প্রথমত, ওই অত্যন্ত দাহ্য বাঁশের ভাড়া, যেটা আগুনকে সোজা উপরের দিকে নিয়ে গেছে। দ্বিতীয়ত, জানালার কাছে রাখা কিছু দাহ্য পদার্থ। আর সবশেষে, বিল্ডিংটার ডিজাইনও এমন ছিল যা আগুনকে পাশাপাশি ছড়াতে সাহায্য করেছে। সব মিলিয়ে এক পারফেক্ট স্টর্ম। এই ভয়াবহ আগুন নেভানোর জন্য যে চেষ্টাটা করা হয়েছিল সেটা ছিল এক কথায় একটা যুদ্ধ। আগুন আর মানুষের মধ্যে এক দীর্ঘ ১৯ ঘণ্টার যুদ্ধ। এই সংখ্যাগুলো দেখলেই বোঝা যায় লড়াইটা কত বড় ছিল। ৮০০রও বেশি ফায়ার ফাইটার, আর আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে প্রায় ১৯ ঘণ্টা। ভাবা যায় কি বিশাল আর বিপজ্জনক একটা অভিযান ছিল সেটা। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে কর্তৃপক্ষকে লেভেল 5 অ্যালার্ট জারি করতে হয়। এটা হলো হংকংয়ের সর্বোচ্চ অগ্নিজরুরি সতর্কতা। গত ১৭ বছরের মধ্যে এই প্রথমবার এমন অ্যালার্ট জারি করা হলো। এর থেকেই বোঝা যায় ঘটনাটা কতটা ভয়ঙ্কর ছিল। কিন্তু সংখ্যা, অ্যালার্ট, এগুলোর বাইরেও এই ঘটনার সবচেয়ে মর্মান্তিক দিকটা হলো এর মানবিক বিপর্যয়। ওয়াংফু কোর্টের বাসিন্দাদের জীবনটা এক মুহূর্তের মধ্যে যেন তছনছ হয়ে গেল। এই সংখ্যাগুলো দেখুন, তাহলেই বিপর্যয়ের মাত্রাটা বোঝা যাবে। প্রায় ৪,৬০০ জন বাসিন্দা থাকতেন এই কমপ্লেক্সে। তাদের মধ্যে শত শত মানুষ নিখোঁজ হয়ে যান, আর অনেকেই গুরুতর আহত হন। একটা পুরো কমিউনিটি চোখের পলকে ক্ষতিগ্রস্ত হল। আর এর মধ্যে আরও একটা হৃদয়বিদারক তথ্য হল, এখানকার বাসিন্দাদের একটা বড় অংশই ছিলেন বয়স্ক, প্রায় ৪০%। মানে প্রতি ১০ জনের মধ্যে ৪ জনের বয়স ছিল ৬৫ বা তার বেশি। এই বিষয়টা ট্র্যাজেডিকে আরও করুণ করে তুলেছে, আর উদ্ধার কাজকেও করে তুলেছিল অনেক বেশি জটিল। বাড়ি হারানো একজন বাসিন্দার এই কথাগুলো শুনলে পুরো ঘটনার যন্ত্রণাটা বোঝা যায়। তিনি বলছেন, আমরা ২০ বছরেরও বেশি সময় আগে এখানে ফ্ল্যাটটা কিনেছিলাম। এখন সবকিছু শেষ। আমি জানতাম আমরা আর বাড়ি ফিরতে পারব না। ভাবুন একবার, সারা জীবনের সঞ্চয় চোখের সামনে ছাই হয়ে গেল। আগুন তো নিভল, কিন্তু এরপর শুরু হলো এর পরিণতি সামলানোর পালা। আর সেই সাথে উঠল জবাবদিহিতার প্রশ্নটা। এই ঘটনার জন্য দায়ী কারা? এই আগুনের প্রভাব ছিল সুদূর প্রসারী। কমপ্লেক্সের ৮টা বিল্ডিংয়ের মধ্যে ৪টা তো পুরোপুরি পুড়ে ছাই।
শত শত বাসিন্দাকে যেতে হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে। ধোঁয়া আর নিরাপত্তার কারণে আশেপাশের ১৩টা স্কুল পর্যন্ত বন্ধ করে দিতে হয়েছিল। পুরো এলাকা জুড়ে তখন শুধু উদ্বেগ আর আতঙ্ক। এবং অবশেষে জবাবদিহিতার প্রশ্নটা সামনে আসছে। দাহ্য পদার্থ রাখার অভিযোগে একটা কনস্ট্রাকশন কোম্পানির ৩ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত এখনও চলছে, আর ন্যায় বিচারের দাবিটাও আরও জোরালো হচ্ছে। এই ঘটনাটা আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। শহরগুলো যত উঁচু হচ্ছে, যত ঘন বসতিপূর্ণ হচ্ছে, তখন তারা তাদের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের এই ধরনের বিপর্যয় থেকে কিভাবে রক্ষা করবে? ভাড়া আর স্টিলের আড়ালে লুকিয়ে থাকা এই বিপদগুলো থেকে বাঁচার উপায় কি? এটা এমন একটা প্রশ্ন যা নিয়ে আমাদের সবাইকে ভাবতে হবে।